আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে কোনো পাহাড়ের গা বেশ মসৃণভাবে ঢালু, আবার কোনোটা একদম খাড়া দেয়ালের মতো কেন হয়? এই যে আমাদের চারপাশে চেনা পরিচিত দৃশ্য, এর প্রত্যেকটা বাঁকের পিছনে কিন্তু লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছরের এক অসাধারণ গল্প। চলুন আজ আমরা সেই গল্পটা একটু শুনে আসি। হ্যাঁ, এই যে বিশাল বিশাল পাহাড় বা ছোট ছোট টিলা আমরা দেখি, সেগুলো কিন্তু এক জায়গায় স্থির হয়ে নেই। এদের আকৃতি প্রতিনিয়ত একটু একটু করে বদলে চলেছে। কিন্তু কিভাবে বদলাচ্ছে? এর পিছনে কি কোনো নির্দিষ্ট নিয়ম কাজ করে, নাকি পুরোটা একটা র্যান্ডম ব্যাপার? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ধাঁধারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই সবকিছুর মূলে কি আছে? আছে একটাই জিনিস, ঢাল, বা যাকে আমরা ইংরেজিতে বলি স্লোপ। কিন্তু এই ঢাল জিনিসটা আসলে কি? চলুন একদম সহজ করে বুঝে নিই। দেখুন, খুব সোজা ভাষায় যদি বলি, ঢাল মানে আর কিছুই না, ভূপৃষ্ঠের যে কোনো হেলানো অংশ। ধরুন, একটা প্রায় সমান মাঠ থেকে শুরু করে একেবারে খাড়া একটা পাহাড়ের গা, সবকিছুই আসলে এক একটা ঢাল। আর এটাই কিন্তু প্রকৃতিতে যে কোনো ভূমিরূপ তৈরির একদম মূল ভিত্তি। আচ্ছা, তাহলে একটা ঢালকে যদি আমরা একটু কাছ থেকে দেখি, কি দেখতে পাবো? একটা টিপিক্যাল বা আদর্শ ঢালের কিন্তু সাধারণত 4টে পার্ট বা অংশ থাকে। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা অংশের তৈরি হওয়ার গল্পটা একদম আলাদা। এই ছবিটার দিকে তাকালে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা একটা আদর্শ ঢালের গঠন। দেখুন তো, একেবারে উপরের দিকে মানে চূড়ার কাছে অংশটা একটু গোলগাল, তাই না? এটাকে বলে উত্তল বা কনভেক্স অংশ। তার ঠিক নিচেই আছে একদম খাড়া একটা অংশ, যেটার নাম ফ্রি ফেস। তারপর একটা লম্বা সোজা অংশ, আর সবশেষে পায়ের কাছে এসে ঢালটা আবার একটু ভেতরের দিকে বেঁকে গিয়ে মাটির সাথে মিশেছে। এটাকে বলে অবতল বা কনকেভ অংশ। আর এই প্রত্যেকটা অংশের পেছনে কিন্তু কাজ করছে এক একটা আলাদা প্রাকৃতিক শক্তি। তো কোন শক্তি ঠিক কোন অংশটা তৈরি করে? এই টেবিলটা দেখলে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ওই যে ওপরের উত্তল অংশটা, ওখানে মাটি খুব ধীরে, মানে প্রায় বোঝাই যায় না এমন গতিতে নিচের দিকে নামতে থাকে। এটাকে বলে সয়েল গ্রিপ। আবার ওই যে খাড়া অংশটা মানে ফ্রি ফেস, ওখানে কি হয়, বড় বড় পাথর খসে পড়ে কিংবা হুট করে ভূমিধস হয়। আর এই সব ভাঙাচোরা জিনিসপত্র মানে পাথর, মাটি, সব এসে জমা হয় একদম নিচের দিকে। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একদিনে হয় না, লক্ষ লক্ষ বছর ধরে চলতে থাকে। আর তার ফলেই একটা ঢাল তার ফাইনাল শেপটা পায়। আচ্ছা, ঢালের গঠন তো বোঝা গেল, কিন্তু এবার আসছে আসল প্রশ্নটা, সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, সময়ের সাথে সাথে একটা ঢাল কিভাবে বদলায়? এর চেহারা কি একই থাকে? বিজ্ঞানীরা কিন্তু বহু বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন, আর তাতেই সামনে এসেছে দারুণ কিছু তত্ত্ব। ব্যাপারটা হলো, এর কিন্তু কোনো একটা সহজ সরল উত্তর নেই। এক এক বিজ্ঞানী এক এক রকম মডেল বা তত্ত্ব দিয়েছেন। আর এই ভিন্ন ভিন্ন তত্ত্বের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ঢাল বিবর্তনের আসল রহস্যটা। চলুন তো মূল তত্ত্বগুলো কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। মূলত দুটো তত্ত্ব একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে, যেন দুটো আলাদা দল। একদিকে আছেন উইলিয়াম মরিস ডেভিস। তার কি মত? তিনি বলছেন, সময়ের সাথে সাথে একটা ঢালের ওপরের অংশটা বেশি ক্ষয় হয়ে যায়, ফলে ঢালটা ক্রমশ নরম বা মৃদু হয়ে আসে। আর অন্যদিকে ঠিক তার উল্টো কথাটা বলছেন ওয়াল্টার পেঙ্ক। তার মতে ঢালটা মোটেই মৃদু হয় না, বরং নিজের খাড়াই ভাবটা বজায় রেখেই আস্তে আস্তে পেছনের দিকে সরতে থাকে। ডেভিসের থিওরিটা বোঝা কিন্তু খুব সহজ। ধরুন, একটা চিনির স্তূপের ওপর বৃষ্টি পড়ছে। কি হবে বলুন তো? আস্তে আস্তে ওপরটা গলে গিয়ে পুরো স্তূপটাই তো নিচু আর চ্যাপ্টা হয়ে যাবে, তাই না? ডেভিসের মতে একটা পাহাড়ের ঢালও ঠিক এভাবেই ক্ষয় হতে হতে একসময় প্রায় সমান একটা ভূমিতে পরিণত হয়। তিনি এর একটা নামও দিয়েছিলেন, পেনিপ্লেন। কিন্তু পেঙ্কের মডেলে ছবিটা একদম অন্যরকম। এখানে ঢালটা মোটেও চ্যাপ্টা হয় না, বরং সে নিজের অ্যাঙ্গেল বা কোণটা একই রাখে, কিন্তু পুরো ঢালটাই পেছনের দিকে সরতে থাকে। ব্যাপারটা অনেকটা নদীর পাড় ভাঙার মতো। পাড়টা যেমন ভাঙতে ভাঙতে পিছিয়ে যায়, এটাও ঠিক সেরকম। ঢালটা খাড়াই থাকছে, কিন্তু তার জায়গাটা বদলে যাচ্ছে। তো এই দুটো তো গেল দুই মেরুর দুটো তত্ত্ব। এরপর এলেন এল.সি. কিং। তিনি বললেন, দাঁড়ান, আরেকটা উপায়ও হতে পারে। তিনি এই দুটো ধারণাকে মিলিয়ে একটা নতুন পথের কথা বললেন। তার তত্ত্বের নাম সমান্তরাল পশ্চাৎ অপসরণ বা প্যারালেল রিট্রিট। এখানে কি হয়, এখানে ঢালের সবকটা অংশ, ওই যে উত্তল, খাড়া, অবতল, সবাই মিলে একসাথে একই স্পিডে পেছনের দিকে সরে যায়। ফলে ঢালের শেপটা একই থেকে যায়, কিন্তু পুরো ল্যান্ডস্কেপটাই যেন পিছিয়ে যাচ্ছে। এইসব তথ্যগুলো শুনতে তো বেশ ইন্টারেস্টিং, তাই না? কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, এসব জেনে আমাদের কী লাভ? মানে, এই যে পাহাড়ের ঢাল কিভাবে বদলায়, এই জ্ঞানটা আমাদের রোজকার জীবনে ঠিক কোথায় কাজে লাগে? চলুন এবার সেটাই দেখা যাক।
ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একটা জায়গার ঢালের প্রকৃতিই ঠিক করে দেয় সেখানে মানুষ থাকতে পারবে কিনা, সভ্যতা গড়ে উঠবে কিনা। ভাবুন তো, একটা খাড়া ঢাল যেখানে সারাক্ষণ ধস নামার ভয়, সেখানে কি বসবাস করা সম্ভব? একদমই না। কিন্তু যেখানে ঢালটা বেশ স্থিতিশীল, সেখানে চাষবাস করা বা ঘরবাড়ি বানানো অনেক সহজ। কিন্তু মানুষ তো থেমে থাকার পাত্র নয়, তাই না? প্রকৃতির চ্যালেঞ্জকে সে সবসময় জয় করার চেষ্টা করেছে। এই ছবিটাই দেখুন না, হিমালয়ের মতো এত দুর্গম জায়গায় মানুষ কি করেছে? খাড়া পাহাড়ের ঢাল কেটে কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করেছে চাষ করার জন্য। একেই বলে ট্যারেস ফার্মিং, মানে প্রকৃতি যে বাধা দিয়েছিল, মানুষ তাকেই সুযোগে বদলে নিয়েছে। এটা কিন্তু তার একটা অসাধারণ উদাহরণ। আসলে একটু ভেবে দেখলেই বোঝা যায় আমাদের জীবনের প্রায় সব কিছুর সাথে এই ঢালের একটা যোগসূত্র আছে। যেমন ধরুন কৃষিকাজ, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। তারপর কোথায় ঘরবাড়ি তৈরি হবে, মানে জনবসতি, বনায়ন বা ফরেস্ট্রি, রাস্তাঘাট বা রেলপথ কোন দিক দিয়ে যাবে, এমনকি বড় বড় ড্যাম বা জলাধার বানানোর আগেও কিন্তু ওই এলাকার ঢাল কেমন সেটা জানাটা সবচেয়ে জরুরি। বলা যায় আমাদের সভ্যতার পুরো পরিকাঠামোই কিন্তু এর ওপর দাঁড়িয়ে আছে। তাহলে পরের বার যখন কোনো পাহাড় বা টিলার দিকে তাকানো হবে, শুধু একটা মাটির স্তূপ হিসেবে দেখলে চলবে না। মনে রাখতে হবে ওটা আসলে লক্ষ লক্ষ বছরের একটা জীবন্ত ইতিহাস, একটা চলমান গল্প, যার পাতাগুলো প্রতিনিয়ত লেখা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, এর পরের অধ্যায়টা কি হবে? এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মানুষের কার্যকলাপ বাড়ছে, এগুলোর প্রভাব ওই গল্পের ওপর কিভাবে পড়বে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?